নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো? বুঝতেই পারছো এটা দেখে যে আজকে আমরা কি আলোচনা করব, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন দু রকমের জিনিস পাওয়া যেতে পারে, একটা সিটিজেন আর একটা হচ্ছে অ্যালিয়েন্স। অ্যালিয়েন্স কেন বলছি? ম্যাডাম হচ্ছে শ্রীলঙ্কার নাগরিক, ম্যাডাম আমাদের এখানে থাকেন, কাজ করেন, কোনো অসুবিধা নেই। কেউ বাইরের দেশের লোক আমাদের দেশের লোক বাইরে গিয়ে কাজ করে, তাদেরকে আমরা এনআরআই বলি। আবার আমাদের নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান বলি। আবার এখানেও 15 সালের কিছু পরিবর্তন হয়ে তাদেরকে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া এরকম বলা হয়। তো এই ভদ্রলোক আইডিলে মুশকিল যারা দেখেছে বা অন্য কোনো কয়েকটা সিনেমা আছে যারা দেখেছে, মানে আইডিলে মুশকিল এই জন্য বললাম যে ঐশ্বর্যের কামব্যাক সিনেমা ছিল, সেই সিনেমায় ইনি ছিলেন, ভদ্রলোককে সবাই দেখেছেন। তো এনার সঙ্গে আমাদের সঙ্গে সিটিজেনদের সঙ্গে কিছু পার্থক্য আছে। সিটিজেনরা কিছু এক্সক্লুসিভ রাইট ভোগ করে আর এনারা কিছু এক্সক্লুসিভ রাইট ভোগ করেন না। এনারা কি রাইটগুলো ভোগ করেন না সেটা পরের স্লটে গিয়ে বলবো, এই স্লটে কিন্তু নয়। কিন্তু সিটিজেন কি কি রাইট ভোগ করেন সেটা এই স্লটেই বলবো। কি কি রাইট সিটিজেন ভোগ করে? রাইট এগেইনস্ট ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। মানে জন্মস্থান, সেক্স সে স্ত্রী না পুরুষ, কাস্ট সে কোন কাস্টের লোক, রেস সে কোন জাতির লোক, সে নেগ্রিটো না প্রোটোস্ট এরিয়ান, রিলিজিয়ন সে কোন ধর্মের লোক। এই গ্রাউন্ডের ভিত্তিতে কাউকে কোনো রকম ভাবে ডিসক্রিমিনেশন করা যাবে না, বিশেষ করে দেশ করতে পারবে না। আমি করলে পারে, আপনি কারোর সঙ্গে করলে তার জন্য বিধান আছে, আইন আছে, আইনের জন্য শাস্তি হবে। কিন্তু দেশ তো দেশের এইগুলো বাধ্যতামূলকভাবে দেশ যারা করবে তাদের উপর তার ব্যবস্থা নেবে, তার বিভিন্ন ধরনের আইন আছে, প্রসিডিওর আছে। তাহলে এই জিনিসগুলো, এই যে রাইটটা আমার এগেইনস্টে আমি যাই হই না কেন, যে সেক্সের হই, যে কাস্টের হই, যে ইয়ের হই, যে রিলিজিয়নের হই, যে অ্যাডমিনিস্ট্রেশনের হই, মানে যে কোনো আমার থাকতে পারে, গ্রাউন্ড অফ রিলিজিয়ন হতে পারে, কোনো ক্ষেত্রেই আমাকে ডিসক্রিমিনেট করা যাবে না। মানে আমাকে অন্যের থেকে অন্য চোখে দেখা যাবে না, আমাকে কারোর থেকে আলাদা করে কাউকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া, কাউকে কম সুযোগ সুবিধা দেওয়া, এই সমস্ত ক্ষেত্রকে ভিত্তি করে করা যাবে না। রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, পাবলিক সরকারি কাজে সমান অধিকার দিতে হবে। রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দিতে হবে। তবে রিসেন্টলি কিছু জায়গায় বলা হচ্ছে যে ফ্রিডম আমার কতটা থাকতে পারে। বিজয় মাল্য এই দেশ থেকে 12,000 কোটি টাকা নিয়ে মেহুল চস্কি চলে যাচ্ছে, এটা তো ফ্রিডম হতে পারে না। তাহলে ফ্রিডমেরও একটা লিমিট আছে আর ইয়েরও একটা লিমিট আছে, এক্সপ্রেশনেরও একটা লিমিট আছে। এক্সপ্রেশন আমি এমন এক্সপ্রেশন করে দিলাম যেটা আইনত সিদ্ধ নয়, সেই এক্সপ্রেশনও আমি করতে পারি না। তার মানে অকারণে আমি কাউকে, মানে যা আইনে আছে, হয়তো কোথাও আইনে যা আছে, অকারণে আমি কাউকে গালাগালি করতে পারি না, কি করতে পারি, যেটা আইনে আছে। এক্সপ্রেশন মানে আমি আই ক্যান এক্সপ্রেস এভরিথিং, এটা নয়। যেটা বৈধভাবে সাধারণভাবে সমাজের মানে অ্যাকসেপ্টেড, সেই এক্সপ্রেশন আমি করতে পারি। রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তো বলা হলো। কালচারাল অ্যান্ড এডুকেশনাল লাইফ, আমার যে কালচার আছে, প্রত্যেক রিলিজিয়ান বেসিসে কালচার থাকতে পারে, সোসাইটি বেসিসে কালচার থাকতে পারে, এরিয়া বেসিসে কালচার থাকতে পারে, লিঙ্গুইস্টিক কালচার থাকতে পারে, যে কোনো কালচার। এবং এই এডুকেশনাল রাইট এবং আমার শিক্ষার রাইট কেউ আমার থেকে নিতে পারে না। 8 পর্যন্ত তো শিক্ষা রাইট ফান্ডামেন্টাল রাইট, এখন গভর্নমেন্ট বলছে না, ক্লাস 10 পর্যন্ত রাইটটাকে ফান্ডামেন্টাল রাইট করতে হবে, মানে ওটা গভর্নমেন্ট দিতে বাধ্য। ফান্ডামেন্টাল রাইট আর এগুলো সব আমি বললাম আমার রাইট, মানে ফান্ডামেন্টাল রাইট তো বললাম, এর মধ্যে অনেকগুলোই সবই ফান্ডামেন্টাল রাইট। কিছু মানে রাইট আমাদের ফান্ডামেন্টাল রাইট আর কিছু না। সেটা ফান্ডামেন্টাল রাইট কোনটা, ফান্ডামেন্টাল রাইট কোনটা নয়, সেটা ফান্ডামেন্টাল রাইট পড়ানোর সময় পড়বো। তবে এই রাইটগুলো পড়ে রাখুন, এদের মধ্যে সবগুলোই যে ফান্ডামেন্টাল রাইট সেটা নয়, কিছু এমনি রাইট যেটা কনস্টিটিউশনাল রাইট, কিছু ফান্ডামেন্টাল রাইট। রাইট টু ভোট in election
इन लोकसभा और इन लोकसभा एंड स्टेट लेजिस्लेचर মানে আমাদের ক্ষেত্রে বিধানসভা লোকসভা বিধানসভায় আমি ভোট দিতে পারবো রাষ্ট্রপতি নির্বাচনে আমি ভোট দিতে পারবো না তার কারণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে এমএলএরা এমপিরা আর রাজ্যসভার যারা এমপি আছে তারা তার মানে আমরা সাধারণ নাগরিককে তাহলে ইনডাইরেক্ট ভোটে হয় আবার রাজ্যসভার যারা এমপি হচ্ছে তাদেরকেও আমরা সাধারণ নাগরিক ভোট দিতে পারি না সেখানে কেবলমাত্র এমএলএরা ভোট দিয়ে তাদেরকে রাজ্যসভার বানায় রাজ্যসভার এমপি বানায় তাহলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইলেকশনে এখানে কিছুটা মোটামুটি সেটাও বোঝা গেল রাইট টু ভোট ইন রাইট টু কন্টেস্ট ইন দ্য মেম্বারশিপ অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার আবার এই কিছু এই আমাদের সিটিজেন হলেই আমি এই দুটোতে পারবো আর যে দুটোতে পারবো না সেটা আমি বললাম প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াতে হলে সেক্ষেত্রে ওই ইয়েরা প্রেসিডেন্ট তো ইনডাইরেক্ট ইলেকশন সেখানে আমি তো সবাই ভোট দিতে পারি না একমাত্র এমএলএরা পারে এমপিরা পারে রাজ্যসভা আর লোকসভার এমপিরা পারে দু রকমের এমপি হয় তো রাজ্যসভা লোকসভা যখন রাজ্যসভা লোকসভা পড়ানো হবে বা এমনি যদি আপনি জানেন বুঝেই যাচ্ছে রাইট টু কন্টেস্ট এই বলে দিলাম টু হোল্ড সার্টেন পাবলিক অফিসেস যেরকম মানে কিছু পাবলিক অফিস আছে যেগুলো যেমন প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজ এরকম কিছু পাবলিক অফিসগুলো সেটা যে পাবলিক অফিসগুলো হোল্ড করা যাবে না সেটা লক্ষ্মীকান্তের বই লেখা আছে ওটা মুখস্থ করে নেবেন সবগুলো রাইট এখানে বলতে গেলে পারে সে তো মানে 3 ঘন্টার ক্লাস হয়ে যাবে সেটা করা যাবে না যেটুকু করা যাবে সেটা বলা যাবে এইবার আমাদের এখানে একটা ব্যাপার আছে আমাদের এখানে প্রেসিডেন্ট হতে গেলে একমাত্র বাই বার্থ সিটিজেন ছাড়া আর কেউ এই আমাদের এখানে প্রেসিডেন্ট হতে গেলে হচ্ছে মানে বোথ মানে ন্যাচারালাইজেশন এবং বাই বার্থ দু রকম ভাবে সিটিজেন হলেই মানে এখানকার প্রেসিডেন্ট হতে পারবে ন্যাচারালাইজেশন সিটিজেন সরকার যারা সিটিজেন এখানে অ্যাকোয়ার করেছে বাই রেজিস্ট্রেশন বা অন্যভাবে আর ইউএসএ তে কি ইউএসএ শুধুমাত্র বাই বার্থ সিটিজেনই কেবলমাত্র সেখানকার মানে প্রেসিডেন্টের ইলেকশনে লড়াই করতে পারবে অর্থাৎ কেউ ইন্ডিয়া থেকে প্রেসিডেন্ট ইলেকশন আমেরিকাতে গেল ইন্ডিয়ার সিটিজেনশিপ ছেড়ে দেওয়ার পর আমেরিকার সিটিজেনশিপ নিল তাহলে সে পারবে না কিন্তু তার ছেলে বড় হয়ে পারবে কারণ হি উইল বি বাই বার্থ সিটিজেন অফ আমেরিকা সে পারবে কিন্তু যে এখানে সিটিজেন ছিল ইন্ডিয়ায় ছিল ওখানে গেল সে কিন্তু পারবে না আমেরিকাতে গিয়ে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা সিটিজেনশিপ পারবে না আমাদের ক্ষেত্রে বাই বার্থ সিটিজেন অর অ্যাকোয়ার্ড সিটিজেন বোথ কিন্তু ন্যাচারাল মানে ন্যাচারালাইজেশনের মাধ্যমে যারা সিটিজেন হচ্ছে যারা রেজিস্ট্রেশন করে সিটিজেন হয়েছে তারা দুজনেই প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াতে পারবে এইবার আমরা আসি আর্টিকেল 5 আর্টিকেল 5 এ যেটা বলা আছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে বাই বার্থ ইন্ডিয়ান হতে হবে কি করতে হবে সেটা হচ্ছে যে শুড বর্ন ইন ইন্ডিয়া তাহলে কি হতে হবে কিন্তু শুধু ইন্ডিয়া বর্ন হলেই হবে না আইদার অফ আমেরিকায় যেরকম বর্ন হলেই হবে কিন্তু এখানে আইদার অফ দ্য প্যারেন্টস মানে যদি এখানে সোনিয়া গান্ধী হচ্ছে আমাদের তখন সিটিজেনশিপ ছিলেন রাহুল গান্ধী যখন জন্ম তখন সোনিয়া গান্ধী ইন্ডিয়া সিটিজেন ছিলেন না সম্ভবত সেটাই হবে মানে হওয়া উচিত আমি যতদূর জানি মানে অনেক পরে উনি সিটিজেনশিপ পেয়েছেন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করার পরে বেশ কিছুদিন সময় লাগে তার রাজীব গান্ধী সিটিজেন ছিলেন তাতে আইদার অফ দ্য প্যারেন্ট যেহেতু বাবা সিটিজেন তাহলে তিনি হয়ে যাচ্ছেন এবার যে ইনি এমনিতেই সিটিজেন হতে পারতেন যদি উনি রেসিডেন্ট হতেন আমাদের ইন্ডিয়ার যখন কনস্টিটিউশন হয়েছে কমেন্সমেন্ট হয়েছে মানে 26শে জানুয়ারি 1950 ইন্ডিয়ার কনস্টিটিউশনের কমেন্সমেন্ট হয়েছে মানে শুরু হয়েছে তার 5 বছর আগে থেকে যে দেখছি সেই কথা রাহুল গান্ধীর ক্ষেত্রে ঘটে এবার আর্টিকেল 6 কি বলছে আইদার অফিস প্যারেন্ট অর গ্র্যান্ড প্যারেন্ট তারা বিফোর 19 জুলাই 1953 এর আগে যদি এসে থাকে এদেশে তাহলে তারা রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোনো অসুবিধা নেই আর আফটার 19 জুলাই 1948 যদি এসে থাকে তাহলে তাকে রেজিস্ট্রেশন করতে হতো মানে তখন রেজিস্ট্রেশনটা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে করলেই বোধহয়
হয়ে যেত, খুব সিম্পল পদ্ধতি ছিল রেজিস্ট্রেশনের। আর্টিকেল 7 কি বলা আছে, হু মাইগ্রেটেড, এই কথাগুলো যেটা আমি বলছি সেটা কিন্তু পাকিস্তান বলতে কিন্তু তখন মানে বাংলাদেশ বলতে আমরা যেটা বুঝি সেটাও, এবং মানে মানে এখন যেটা পাকিস্তানে সেটাও, তার কারণ পাকিস্তান মানে ইস্ট পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে, মানে এটা গুলিয়ে ফেলবেন না যে বাংলাদেশের লোককে পাকিস্তানি, এই ক্ষেত্রে পাকিস্তান হিসাবে বলছি, মানে আমরা হ্যাঁ তখনকার বাংলাদেশের লোক কিন্তু ওই ডেট শেষ সময় কিন্তু পাকিস্তানের লোক ছিল, সেই হিসাবেই ধরে নিয়ে বলবেন, মানে ধরে নিয়ে বোঝার চেষ্টা করবেন। আর্টিকেল 7 কি বলছে, হু মাইগ্রেটেড টু পাকিস্তান from India after March 1947 but returned to India for 6 months prior to the application, মানে কোনো কারণে সে পাকিস্তানে চলে গেছে, পাকিস্তানে তার ভালো লাগেনি, সে আবার এই দেশে ফিরে এসছে, তাহলে এই দেশে ফিরে আসতে হলে তাকে এই দেশে মিনিমাম 6 মাস থাকতে হবে, তারপরে সে রেজিস্ট্রেশন করে আবার ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আমি বলছি সেই পার্টিকুলার টাইমে কিন্তু রেজিস্ট্রেশন খুব একটা বড় মানে জটিল জিনিস ছিল না। আর্টিকেল 8 কি বলছে, পারসন হুজ প্যারেন্টস অর গ্র্যান্ডপ্যারেন্টস বর্ন ইন আনডিভাইডেড ইন্ডিয়া বাট হু ইজ residing outside India shall become Indian citizen if registered by diplomatic or consular diplomatic or consular representative of India। তাহলে কি হচ্ছে, পার্সন হুজ প্যারেন্টস অর গ্র্যান্ডপ্যারেন্টস born in undivided India, আনডিভাইডেড ইন্ডিয়ায় তো অনেক ডিপ্লোমেট ছিল যারা বাইরের দেশে বসবাস করতো, তো তারা যদি চাইবে সেই সমস্ত ডিপ্লোম্যাটিক লোক, তখন তো আর ইন্ডিয়ার পাকিস্তান ছিল না, ইন্ডিয়া ছিল, তাহলে ইন্ডিয়ার যে সমস্ত বাইরের দেশে ডিপ্লোমেসি ছিল, যেখানে এম্বাসি ছিল, তখনও নিশ্চয়ই অনেক দেশে এম্বাসি ছিল, এখন যেরকম এম্বাসি সব দেশে আছে আমাদের, মানে আস্তে আস্তে যে দেশগুলোতে ছিল না সেই দেশগুলোতেও হচ্ছে, যেমন ইসরায়েলের বোধহয় আমরা 1992-তে ইসরায়েলের আমাদের এম্বাসি শুরু হয়েছে, তো সেরকমই 1992 এর আগে ইসরায়েলে কিন্তু আমাদের এম্বাসি ছিল না, তার মানে এরকম তো, অর্থাৎ 1947-এর সময়ও এম্বাসি অনেক দেশে হয়তো ছিল, অনেক দেশে ছিল না, আফ্রিকার কিছু কান্ট্রিতে নাই থাকতে পারে, বা ইউরোপের কিছু কান্ট্রিতেও না থাকতে পারে, তো সেরকম লোকজন যাদের মানে যে সমস্ত জায়গায় আমাদের ডিপ্লোম্যাটরা ছিল তাদের সন্তান এবং তারাও ইন্ডিয়ান রেসিডেন্ট হবে ধরে নিলে বলা হয়, তাহলে পাকিস্তানের যদি সে অপ্ট করবে সে হয়তো পাকিস্তানের নাগরিক হবে, এটাই স্বাভাবিক। এবার হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ। এবার সিটিজেনশিপ অফ 1955, এই তো এতক্ষণ আমরা কনস্টিটিউশনের কথাবার্তা বললাম, সংক্ষেপে বললাম, বইতে একটু বেশি বলা আছে, ভালো করে পড়ে নিলে পরে তাহলে পুরোটাই চলে আসবে, আর যতটুকু বলা হলো এর থেকে প্রশ্ন আসবে তার উত্তর বোধহয় দেওয়া যাবে। সিটিজেনশিপ অ্যাক্ট 1955, অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ। অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ কি করে পাওয়া যেতে পারে, বাই ডিসেন্ট হতে পারে অর বাই বার্থ হতে পারে, বর্ন ইন ইন্ডিয়া, ঠিক আছে, বর্ন ইন ইন্ডিয়া, সেটা কি 26/1950, অর্থাৎ আমাদের যে হয়েছে মানে সংবিধানের শুরুর থেকে, সংবিধানের এক্সিকিউশন থেকে আর কি, মানে অ্যাডপশন না, সংবিধান যখন এনফোর্সমেন্ট হয়েছে তখন থেকে 1 জুলাই 1987 পর্যন্ত যারা এখানে জন্মগ্রহণ করেছেন ইরেসপেক্টিভ অফ এনিথিং তারা এখানকার সিটিজেন, ঠিক আছে। কিন্তু যারা 1 জুলাই 1987 এর পরে কিন্তু 1 ডিসেম্বর 2004 এর আগে এখানে জন্মগ্রহণ করেছে, তাহলে তাদের প্যারেন্টের যে কোনো একজন অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তা না হলে সে বাই বার্থ সিটিজেন হবে না। বুঝতে পারলাম যে 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 পর্যন্ত যার বাবা মা ইন্ডিয়ান কি নন ইন্ডিয়ান কিছু দেখা হবে না, এখানে জন্মগ্রহণ করলেই সে ইন্ডিয়ান সিটিজেন। কিন্তু যদি এমন হয়
এই 1 জুলাই 87 এর পর থেকে 3 ডিসেম্বর 2004 এর মধ্যে যদি জন্মগ্রহণ করে তাহলে তাদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজনকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আর কিন্তু ইন্ডিয়ার মধ্যে, এতক্ষণ যেটা বলছিলাম সেটা ইন্ডিয়ার মধ্যে, আর বাই ডিসেন্ট মানে আমরা যেটা বলছি আউটসাইড অফ ইন্ডিয়া, মানে 26শে জানুয়ারি 1950 থেকে 10 ডিসেম্বর 1992 পর্যন্ত আমাদের দেশের বাইরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার বাবা মায়ের মধ্যে একজন আমাদের দেশের নাগরিক, তাহলে সে বাইরে জন্মগ্রহণ করলেও সে ইন্ডিয়ার সিটিজেন। আর 10 ডিসেম্বর 1992 থেকে 10 ডিসেম্বর 2005 মধ্যে, 3 ডিসেম্বর 2005 মধ্যে যারা বাইরে জন্মগ্রহণ করেছে তাদের যদি একজন মানে ইয়ে হয়, মানে বাবা যদি এখানকার মানে ইয়ে হয়, মানে সিটিজেন হয়, বাই বার্থ সিটিজেন হয়, তাহলে সেও কিন্তু বাই ডিসেন্ট ইন্ডিয়ান সিটিজেন। এবার বাই রেজিস্ট্রেশন, আমরা ডিসেন্ট আর বার্থ এটা দেখলাম, তাহলে বাই রেজিস্ট্রেশন করেও সিটিজেনশিপ করা যেতে পারে। কোনো পার্সন ম্যারিড টু ইন্ডিয়ান সিটিজেন রিসাইডেড ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স, 7 বছর ইন্ডিয়াতে বসবাস করেছে, ইন্ডিয়ান সিটিজেন হওয়ার জন্য মানে ইন্ডিয়ান কাউকে বিয়ে করেছেন এবং ইন্ডিয়াতে 7 বছর বসবাস করেছেন, তাহলে তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারেন। মাইনর চিলড্রেন অফ পার্সন ফ্রম ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান অরিজিনের মাইনর পার্সন হচ্ছে তাহলেও বাই রেজিস্ট্রেশন, তো বাই রেজিস্ট্রেশন ইন্ডিয়া নিয়ে করতে হবে। এটা কিন্তু সঠিক পিকচার নয়, এটা একটা সিম্বলিক পিকচার, এর সঙ্গে কোনো রিলেশন নেই, পরিচিত মুখ বলে ব্যবহার করা হয়েছে, এর সঙ্গে কোনো মানে উনি যে মানে মানে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন কি না পড়েন সেটা কিন্তু আমার জানা নেই। আর কি পার্সন, ইন্ডিয়ান পার্সন অরিজিন রিসাইডিং আউটসাইড অফ ইন্ডিয়া, তো পার্সন ইন্ডিয়ান পার্সন অফ অরিজিন সে রিসাইডিং আউটসাইড অফ ইন্ডিয়া, সে বাই রেজিস্ট্রেশনের ইন্ডিয়া হতে পারে, মানে সিটিজেন হওয়ার চেষ্টা করতে পারে। এ পার্সন অফ ফুল এজ হুম প্রেজেন্ট আর রেকগনাইজড অ্যাজ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে এ পার্সন অফ ফুল এজ whose parents are registered as citizen of India, তাহলে একটা মানে ছেলে মানে ফুল এজ মানে মানে অ্যাডাল্ট, তার বাবা মা এখানকার সিটিজেন, তখন সে রেজিস্ট্রেশন করে এখানকার সিটিজেন হতে পারে। আর কি হতে পারে, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স, ইন্ডিয়ান অরিজিনের পার্সন কিন্তু বাইরে থাকে, হয়তো তার মা বাবা কখন ইন্ডিয়ান ছিলেন বা তার ঠাকুর দাদা কখন ইন্ডিয়ান ছিলেন, কিন্তু তারা বাইরে বসবাস করতেন, কিন্তু সে ইন্ডিয়ায় চলে আসতে চাইলে তাহলে সে 7 ইয়ার্স ইন্ডিয়াতে থাকার পরে সে ইন্ডিয়ার সিটিজেনশিপ হিসাবে সে ইয়ে করতে পারবে, মানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর একটা কি আছে, ইন্ডিয়ান যে কার্ড হোল্ডার, একটা কার্ড দেওয়া হয় যেটা নিয়ে বাইরে থাকা যায়, কিন্তু সে ন্যাশনালিটি সেটা সে ছাড়ছে না ইন্ডিয়ার, সে ইন্ডিয়ার সিটিজেন হিসেবে বাইরে থাকছে, বাইরের দেশ যদি তাকে অ্যালাউ করে সে থাকতে পারছে, কিন্তু সেক্ষেত্রে তাকে 12 মাস এখানে থাকার পরে তারপরে তাকে আবার রেজিস্ট্রেশন করাতে হবে সিটিজেন হওয়ার জন্য। এবার হচ্ছে বাই ন্যাচারালাইজেশন, হি শুড নট বি ফ্রম দ্য কান্ট্রি ওয়ার ইন্ডিয়া ইজ ব্যান্ড টু গেট সিটিজেনশিপ অফ দ্যাট কান্ট্রি, মানে
যদি কোনো কান্ট্রি ইন্ডিয়ান লোকদের সিটিজেনশিপ নিতে ব্যান করে দেয়, তাহলে সেই কান্ট্রির কাউকে আমরা সিটিজেনশিপ হিসাবে নেব না। মানে আমাদেরকে যদি কেউ ব্যান করে কোনো দেশ, তাহলে নেব না। হ্যাঁ, if he is a citizen of any country and he মানে তাকে অন্য কোনো দেশে তাকে সিটিজেনশিপ দেওয়া মানে হিসাবে গ্রাহ্য করা হচ্ছে না সেই দেশের, তাহলে সে এই দেশে সিটিজেনশিপ সে পেতে পারে। He has been resided in India or served in service of Government of India for 12 months preceding to the date of application. যদি কেউ এই দেশে বসবাস করে এবং যদি অ্যাপ্লিকেশন করে, তার মানে 12 মাস ইন্ডিয়ার গভর্নমেন্টের হলে, মানে নিশ্চয়ই ইন্ডিয়ান স্টেটের কোথাও যদি মানে কাজ করে থাকে 12 মাস, 12 মান্থ কাজ করার পরে যদি সে চায়, সে এখানে এই বাই ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ সে হয়ে যাবে। হি ইজ অফ গুড ক্যারেক্টার। ইন্ডিয়ান সিটিজেনশিপ সে এখানে আছে, ইন্ডিয়াতে আছে, বাইরের দেশের লোক, সে যদি গুড ক্যারেক্টারের হয়, তাহলে সেও অ্যাপ্লিকেশন করে এখানকার সিটিজেনশিপ নিতে পারে। স্পেসিফাইড নলেজ অফ ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আমাদের দেশের যে সমস্ত ভাষা আছে, সেই ভাষার সম্বন্ধে যদি তার ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে যদি তার খুব ভালো ধারণা থাকে, ধরা লাইক স্বাভাবিক, দীর্ঘদিন যদি ইন্ডিয়াতে থাকে, ইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজ সে কেন বুঝবে না, ভালো বুঝবে, তাহলে সে অ্যাপ্লিকেশন করে ন্যাচারালাইজেশনে সে সিটিজেনশিপ পেতে পারে। দ্যাট দ্য ইভেন্ট অফ সার্টিফিকেট, যদি এই সার্টিফিকেটটা ন্যাচারালাইজেশন দিতে হয়, তাকে কি করতে হবে? ইন্ডিয়াতে ডিসাইডেড করতে হবে, অথবা ইন্ডিয়ার গভর্নমেন্টের কোনো কাজ করতে হবে, বা ইন্ডিয়ার গভর্নমেন্টের এস্টাবলিশ করা কোনো কোম্পানিতে সে কাজ করেছে সেটা হতে হবে। বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, তাহলে কোনো টেরিটরি, সিকিম আমরা ইনকর্পোরেট করেছিলাম, তাহলে সেখানকার সমস্ত সিটিজেনদেরকে আমাদের সিটিজেন হিসেবে মেনে নিতে হবে, কিন্তু তা নয়। কিন্তু সেখানে আমাদের আইনে বলা আছে যে আমরা সেখান থেকে দেখে বুঝে নিয়ে কাকে সিটিজেন করব আর সিটিজেন করব না, সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্ষমতা আছে। এবার হচ্ছে লস অফ সিটিজেনশিপ, রিনাউন্সিয়েশন। বাইরের দেশের সিটিজেন ছিল, সে রিনাউন্স করলো এখানে থাকতে, সে যদি রিনাউন্স করে তাহলে সে আর এখানে সিটিজেন থাকবে না। যেমন অক্ষয় কুমার বাই টার্মিনেশন, অক্ষয় কুমার এখানকার সিটিজেনশিপ ছেড়ে দিয়েছেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন কোথাকার সিটিজেনশিপ নিয়েছেন, উনি সম্ভবত কানাডার সিটিজেনশিপ নিয়েছেন। আমি জানি না, মানে এর কারণ কি আমি বলতে পারবো না, তবে উনি কানাডার সিটিজেনশিপ নিয়েছেন, উনি এখানকার সিটিজেন নন, কিন্তু এখানকার রেসিডেন্ট। বাই ডিপ্রাইভেশন, ফ্রড করে যদি কেউ সিটিজেনশিপ নেয় এখানকার, ডিসঅনেস্ট টু দ্য কনস্টিটিউশন, সংবিধানের প্রতি যদি ডিসঅনেস্টি দেখায়, হ্যাঁ, যদি বিদেশি মানে যুদ্ধের সময় যদি বিদেশি দেশকে সাহায্য করে, তাহলে থাকবে না সিটিজেনশিপ। মানে এখানে সিটিজেনশিপ নেওয়ার জন্য যখন প্রেয়ার করেছে, তার 5 বছরের মধ্যে যদি 2 বছর তার মানে সে সাজাপ্রাপ্ত থাকে, সেই 5 ইয়ার্সের মধ্যে যদি 2 বছর 5 বছরের মানে সে অ্যাপ্লিকেশন করেছে উইদিন 5 ইয়ার অফ রেজিস্ট্রেশন, মানে ইন্ডিয়া সিটিজেনশিপ হওয়ার জন্য, কিন্তু সেই 5 বছরের মধ্যে 2 বছর যদি কোনো সাজা হয় কোনো ক্রিমিনাল কেসে বা সিভিল কেসে, যে কেসে সাজা হোক কেন, তাহলে সে ইন্ডিয়ান সিটিজেন থাকবে না। আউটসাইড অফ ইন্ডিয়া ফর 7 ইয়ার্স, 7 বছর ইন্ডিয়ার বাইরে যদি থাকে একটানা, তাহলেও সে আর ইন্ডিয়ান সিটিজেন থাকবে না। এগুলো হচ্ছে সিটিজেনশিপ টার্মিনেশনের কারণ। এবার ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ান কার্ড হোল্ডার, এইখানে
নট বি এন্টাইটেল টু রাইট টু ইকুয়ালিটি অপরচুনিটি টু পাবলিক এমপ্লয়মেন্ট। যারা কার্ড হোল্ডার, ইন্ডিয়ান কার্ড হোল্ডার, যেরকম ওই ইয়ের ক্ষেত্রে বলা হলো, মেবি উনি ইন্ডিয়ান কার্ড হোল্ডার, প্রিয়াঙ্কা চোপড়া, উনি ওখানে বিয়ে করেছেন, ওখানকার সিটিজেনশিপ এখন হয়তো নেননি, কার্ড হোল্ডার কি মানে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার, তো সেটা তাকে দেওয়া হয়েছে এবং সে সেখানে আছে, ইন্ডিয়ান সিটিজেন হিসেবেই আছে। সে কিন্তু এখানে এমপ্লয়মেন্টের সুযোগ পাবে না। নট এলিজিবল ফর ইলেকশন অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মিনিস্টার, হাউস অফ প্রিয়াম্বল, কাউন্সিল অফ স্টেটস, এই রিপাবলিক মানে 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 আমাদের এমএলএ, এমপি, জাজ, প্রেসিডেন্ট, মানে এমএলএ, এমপি, জাজ, প্রেসিডেন্ট আর এমপি না হতে পারলে তো ইয়ে হতে পারলো না, মানে প্রধানমন্ত্রী হতে পারলো না। অতএব এই কোনোটার জন্যই সে মানে এই ওভারসিজ সিটিজেন যারা কার্ড হোল্ডার আছে তারা এলিজিবল নয়। নট টু বি এন্টাইটেল ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ভোটার। কার্ড হোল্ডার সিটিজেন, তুমি এখানে বসবাস করো না, তাহলে তুমি এখানে ভোটও দিতে পারবে না, এখনো পর্যন্ত এটাই। তবে মনে হয় পরবর্তীকালে কার্ড হোল্ডার সিটিজেন যারা আছে, মানে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান যারা এনআরআই যারা আছে, তাদেরকে বোধহয় ভোটাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে, হয়তো নিয়ার ভবিষ্যতে তারা ভোটাধিকার হয়তো পাবে। তাহলে আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার।